নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ রামকৃষ্ণ লোকে গমন করেছেন। সকাল থেকেই বেলুর মঠে অসংখ্য মানুষের ভিড়। এক সর্বত্যাগী সন্ন্যাসীর চরণ স্পর্শ করার জন্য গৃহীদের কি আকুল আরতি। কিন্তু আজকে তো আমি মহারাজের উপরে প্রতিবেদন করছি না, তাকে সশ্রদ্ধ প্রণাম। আজকে আমি বরানগর উপনির্বাচনের বিষয় নিয়ে বলবো। 2011 থেকে 21 পর্যন্ত টানা 3 বার ওই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন তাপস রায়। 2021 সালে বিজেপির প্রার্থী অভিনেত্রী পার্ণ মিত্রকে তিনি 35,000 ভোটে হারান। তাপসবাবু 53% একটু বেশি ভোট পেয়েছিলেন, আর পার্ণ মিত্র 31% ভোট পেয়েছিলেন, মানে বিজেপির প্রার্থী। 2016 সালে বিজেপি বরানগর কেন্দ্রে পায় 9% ভোট, 2021-এ 31% ভোট। 2021-এ তাপসবাবু 47% একটু বেশি ভোট পেয়েছিলেন। তার বিরুদ্ধে ছিলেন আরএসপির সুকুমার ঘোষ, তিনিও প্রায় 38%-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন। কিন্তু 2021-এ দেখলাম লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূলের। তাপসবাবুর ভোটের শতাংশের হারে 53% হলো, বিজেপির প্রার্থীর ভোট একেবারে 22% বেড়ে হলো 31%। তাপসবাবুর জয়ের মার্জিন বেড়ে দাঁড়ালো 35,000। সেই তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়ে কলকাতা উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী। তার ভাবশিষ্য বলতে পারেন, ব্যক্তিগত সম্পর্ক অসাধারণ। সজল তাপসবাবুকে কাকু বলে ডাকেন, এবং সজল আমার ব্যক্তিগত বন্ধু। আমার অসংখ্য শুভকামনা রইল সজলের জন্য। সজল কিন্তু রাজনীতিতে যে গুরুত্ব ওর পাওয়ার কথা ছিল অতীতে কিন্তু পায়নি। এবার আশা করব ভাগ্যদেবী ওর প্রতি সুপ্রসন্ন হবেন এবং নিজের প্রাপ্য গুরুত্ব বাংলার রাজনীতিতে পাবেন। সজল ঘোষকে যারা চেনেন তারা এইটুকু বিষয়ে অন্তত সহমত হবেন, একেবারে পাশের ঘরের ছেলের মতো তার ইমেজ। বিপদে আপদে খবর পেলে একবার টেলিফোন করলে সজল ঘোষ হাজির। তাই সেই সজল ঘোষ এবার বিজেপির প্রার্থী তাপসবাবুর ছেড়ে যাওয়া আসনে। আসলে সজল কলকাতা উত্তর কেন্দ্র থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন একটা খবর ছিল, সজলের কাছেও ছিল। সজল ব্যক্তিগত উদ্যোগে একটা সমীক্ষাও করায় কলকাতা উত্তরে, কিন্তু তাপসবাবু চলে আসায় সজলকে আর প্রার্থী করা হয়নি কলকাতা উত্তরে। কিন্তু তাপসবাবু চেয়েছিলেন যে সজল দাঁড়াক কোথাও। সুনীল বানসাল তাপসবাবুকে ফোন করেছিলেন কয়েকদিন আগে তাপসবাবুর মতামত চেয়ে বরানগর কেন্দ্রে। তো তাপসবাবু সজলের কথা বলেন, এবং শুভেন্দু অধিকারীর বন্ধুই বলতে পারেন সজল, সেই জন্য সজলও মনোনয়ন পেতে কোনো অসুবিধা হয়নি। তাহলে 35,000 ভোটে পিছিয়ে থাকা আসন বরানগর, এখানে সজল ঘোষ কি মিরাকেল করতে পারবেন? দেখুন, অনেক প্রার্থীর নাম ঘোরাফেরা করছে সম্ভাব্য তৃণমূলের প্রার্থী হিসাবে। সেখানে অপর্ণা মৌলিক থেকে শুরু করে দাদাবাই সঙ্গ নপাড়া, যিনি আবার ওই কমিশনার বরানগর পুরসভা, রঞ্জন পাল, যিনি 2018 তার দুর্গাপুজোয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে এসেছিলেন। তো ওই বিশ্ব বাংলা কার্নিভালে ওর পুজো জায়গাও পায়। শোনা যাচ্ছে শান্তনু সেনের নাম। জোর গুজব উঠেছে প্রাক্তন মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর
উপদেষ্টা হরিকৃষ্ণ দ্বিবেদীর কথা, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন পূর্ণ সময়ের অর্থমন্ত্রী চাইছেন। ডক্টর হরিকৃষ্ণ ত্রিবেদী আগে অর্থ সচিব, মুখ্য সচিব, এখন মুখ্যমন্ত্রী আর্থিক উপদেষ্টা। তিনি যদি জিতে আসেন তাকে অর্থমন্ত্রী করা হতে পারে, যদি তিনি দাঁড়ান বা দাঁড়াতে রাজি হয় বা তৃণমূল তাকে মনোনয়ন দেয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ডক্টর শান্তনু সেন লোকসভায় মনোনয়ন পাবেন আশা করেছিলেন, পাননি। রাজ্যসভাতে আর পুনরায় মনোনয়ন দেননি, এমন কাঁদলেন যে বিছানার বালিশ ভিজে গেল। তিনি আশা করেছিলেন যে ওখানে তাকে প্রার্থী করা হবে, মনে হচ্ছে সেটা হবে না। আমার মনে হয় তৃণমূল ওই কালচারাল ক্ল্যান থেকে কাউকে নিয়ে আসতে পারে। হতে পারে যিনি আশা করেছিলেন লোকসভায় বাঁকুড়া থেকে প্রার্থী হবেন, নিজের নাম না শুনে মোবাইল কাঁধে নিয়ে স্টেজ থেকে নেমে পড়েন, ক্ষোভ উগড়ে দেন সায়ন্তিকা। সায়ন্তিকা হচ্ছে গুরু ব্যানার্জির ছেলে। গুরু ব্যানার্জিকে আমরা চিনতাম আমাদের ছোটবেলায়, তিনি রাজ্যপালের কনভয়ে বাইক চালাতেন। সম্ভবত সল্টলেকের লাবণী অঞ্চলে সায়ন্তিকারা থাকেন, সম্ভবত আমার যতদূর মনে হয় ও গুরু ব্যানার্জির মেয়ে। গুরুজ ড্রিম জিম আছে অনেক জায়গায়, সেই গুরুদা। একসময় আমাদের স্কুল লাইফে আমরা দেখতাম গুরুদাকে, যে গভর্নরের কনভয়ের সামনে বাইক নিয়ে যাচ্ছেন। সল্টলেক চত্বরেও গুরুদাকে তখন দেখা যেত। তাহলে ধরুন অঞ্জন পাল, অপর্ণা, শান্তনু সেন বা অন্য কাউকে প্রার্থী করলে বড়নগরে একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নেবে। সেজন্য বাইরে থেকে কাউকে আনা হতে পারে। হরিকৃষ্ণ দ্বিবেদী অ্যাপলিটিক্যাল লোক, আমলা, মুখ্যমন্ত্রী আমলাদের পছন্দ করেন, অভিনেত্রীদের পছন্দ করেন, তাই সায়ন্তিকাকে দিয়ে দেওয়া হলো। হতে পারে, হতে পারে, আবার নাও হতে পারে। মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্বদের উপরই ভরসা রাখেন। কিন্তু যাকেই উনি প্রার্থী করুন না কেন, এবারে বড়নগরের লড়াই 2021-এর মতো হবে না। প্রথম কথা, বড়নগরের তৃণমূলের প্রার্থী তাপস রায় নেই। তাপসবাবুর এলাকায় একটা স্বচ্ছ ইমেজ আছে। যখন বিধানসভা অধিবেশন চলতো, অধিবেশন শেষ করেই তাপসবাবু বড়নগরে দৌড়াতেন। 12 বছরের বিধায়ক, যদিও তার আক্ষেপ ছিল তিনি সারা জীবন কলকাতায় রাজনীতি করেছেন, 52 বছর কলকাতা পুরসভার কাউন্সিলর, দুবারের বিধায়ক, তাকে পাঠানো হলো বড়নগরে, আর নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গীর প্রার্থী হলেন। সেই তাপসবাবু না থাকায় তৃণমূলের কাছে একটা সেটব্যাক আর চরম গোষ্ঠীদ্বন্দ্ব। এবং সজল ঘোষ মাটি কামড়ে পড়ে থাকা ছেলে, ডাকাবুকো নেতা হিসেবে পরিচয় আছে, এবং কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর হিসাবে ওর কাজ কর্ম ওকে একটা পরিচিতি দিয়েছে। সেটা শুধু কলকাতার মধ্যেই সীমাবদ্ধ নয়, সংবাদ মাধ্যমের দৌলতে সজলের একটা রাজ্য জুড়ে পরিচিতি হয়েছে। তারপরে বিরাট বড় পুজো করে, রাম মন্দির করেছিল সন্তোষ মিত্র স্কোয়ারে, অমিত শাহজি উদ্বোধন করেছিলেন। তাই বিজেপি ইকোসিস্টেমে সজল নিজেকে মানিয়ে নিয়েছে। লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে বিধানসভার উপনির্বাচন হবে। দেখা যায় যে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভার উপনির্বাচন হলে একটি দল সুবিধা পায়। এখানে নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে লোকসভায়, সবাই বলছেন যে অ্যাডভান্টেজ বিজেপি, এমনকি এই বঙ্গেও। তাহলে যে ভোটার লোকসভা ভোটে ধরুন বিজেপিকে ভোট দিচ্ছেন, তার একটা প্রবণতা হতেই পারে বিধানসভাতেও বিজেপিকে ভোট দিই, হতেই পারে। তাই বাই ইলেকশন লোকসভা নির্বাচনের সঙ্গে হলে এবারে কেন্দ্রের শাসক দলের পক্ষে অ্যাডভান্টেজ পাওয়ার সম্ভাবনা। তবে ডিফারেন্সটা হিউমাঙ্গাস। প্রার্থী নিয়ে বিজেপির মধ্যে কোনো গন্ডগোল নেই। তৃণমূলের মধ্যে যাকেই প্রার্থী করা হবে, যদি কোনো রাজনীতিবিদকে, তাহলে কিন্তু অন্য পক্ষ একেবারে তরবারি নিয়ে রাস্তায় নেমে পড়বেন। আবার যদি কোনো অরাজনৈতিক লোককে প্রার্থী করা হয়, তখন তাকে জেতাবার জন্য কজন ঐক্যবদ্ধভাবে ঝাঁপাবেন সেটাও প্রশ্ন আছে, কারণ প্রত্যেকেরই অ্যাসপিরেশন আছে। আর তাপসবাবুর প্রচুর অনুগামী আছে বর্ণনগরে।
তারা হয়তো তৃণমূলই করেন, তৃণমূলের বুথে বসবেন, তৃণমূলের মিটিং মিছিলে যাবেন, ভোটটা কি তৃণমূলকে দেবেন? 2 বছর আগে যে সাগরদিঘির উপনির্বাচন হলো সুব্রত সাহার মৃত্যুর পর, 21 সালের নির্বাচনে 50,000 ভোটে সুব্রত সাহা জিতেছিলেন। বাই ইলেকশনে হারলেন 23,000 ভোটে বাম কংগ্রেস জোটের প্রার্থী বায়রান বিশ্বাসের কাছে। বায়রান বিশ্বাস পরে তৃণমূলে চলে গেছে। বায়রান বিশ্বাস তো একটা নাম, কিন্তু ওখানকার মানুষ ভোট দিয়েছিলেন তৃণমূলকে শিক্ষা দেবেন বলে। মুসলমান ভাই বোনেরাই এখানে সংখ্যাগরিষ্ঠ। সরকারের পতনের কোনো সম্ভাবনা নেই সেই ভোটে। সরকার বহুমুখী কর্মসূচি দিচ্ছে, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সেগুলো পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেটা মাথায় রেখেই সাগরদিঘির মানুষ কিন্তু প্রতিবাদটা করেছিলেন ইভিএমে। বড়নগরও কি হাঁটবে সাগরদিঘির পথে? আবার কি কলকাতার উপকণ্ঠে তাপস রায়ের ছেড়ে আসা জায়গায় ফুটবে পদ্ম ফুল? সব মহলে জল্পনা তুলবে। কিন্তু একটা জিনিস বলতে পারি, সজল ঘোষকে আমি যতটুকু চিনি, লড়াকু ছেলে, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী, এই মানসিকতা নিয়েও চলে। তারপর তৃণমূলের তো এখন সেই সুদিন নেই। স্বাধীনতাোত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় সংগঠিত আর্থিক অপরাধ এই জমানাতেই সংগঠিত হয়েছে। তার কি কোনো প্রভাব পড়বে না কলকাতা শহর লাগোয়া এই বিধানসভা কেন্দ্রে? দেখা যাক। 4 জুন সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।